প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা ভলিউম 3-এর গল্প মৃত্যুক্ষণে। এখন পড়ছি তৃতীয় অংশ। 8। শেষ বিকেলে বাড়ি ফিরল ওরা। বারান্দায় অস্থিরভাবে পায়চারি করছেন উইলসন। গাড়ি বারান্দায় 3টে গাড়ি জটলা করছে কয়েকজন লোক। কিছু বোঝানোর চেষ্টা করছে। কারের সঙ্গে কথা বলবে না আমার ভাস্তি, রাগ করে বললেন উইলসন। এমনিতেই ও বদ মেজাজি, তার উপর এই ঘটনায় মেজাজ আরও খারাপ হয়ে গেছে। ছেলেদেরকে দেখে থেমে গেলেন। জিনা, ঢোকো, সোজা উপরতলায়। লাফ দিয়ে সিঁড়ির কাছে এসে জিনার বাহু ধরে টেনে নিয়ে ঠেলে দিলেন ঘরের ভেতরে। পিঠে ধাক্কা দিয়ে ছেলেদেরও ঢুকিয়ে দিলেন তাড়াতাড়ি। নিজেও ঢুকে দরম করে বন্ধ করে দিলেন দরজা। রিপোর্টার না জো। লাল হয়ে গেছে তার মুখ। একটা কথাও বলবে না ওদের সঙ্গে। কেন, কি হবে? প্রশ্ন না করে পারল না জিনা। আমি তো এখন মস্ত বড় খবর, তাই না? কি হবে? তোমার মা শুনলে আমার মুন্ডু কেটে নেবে, এই হবে। আগে হুঁশিয়ার করলে না কেন? আমি তো সব বলে এসেছি সম্পাদক পিটারসনকে। পিটারসনের কথা আলাদা। ছেলেদের অবাক করে দিয়ে শান্ত কণ্ঠে বললেন উইলসন। সে চালায় একটা অখ্যাত পত্রিকা। জাপানে বসে এটা পাবে না তোর মা, জানবেও না কিছু। যা বলছি শুনবি। বাড়ি থেকে একদম বেরোবি না আজ। কালো যদি যোগগুলো না যায়, কালো বেরোনো চলবে না। আঙ্কেল, কিশোর বলল, কাল আমরা লর্ডসবুর্গে যেতে চাই। কেন? পকেট থেকে নুড়িটা বের করলো কিশোর। আগের দিন খনিতে যেটা কুড়িয়ে পেয়েছিল। দেখিয়ে বলল, জুয়েলারকে দেখাবো। হাসলেন উইলসন। সোনার টুকরো মনে করেছ? হতাশ হবে। ডেড ট্র্যাফে সোনা নেই। যেতে পারো, তবে কাল নয়। এ হপ্তায় আমি যাব। তুমি আর জিনা যেতে পারবে তখন। চাইলে 4 জনেই যাবে। তোমাদেরকে রেখে যাওয়ার চেয়ে নিয়ে যাওয়াই নিরাপদ। রিপোর্টারদের বিদায় করার জন্য আবার বেরোলেন উইলসন। সারাটা বিকেল বই পড়ে আর আলোচনা করে কাটালো ওরা। খানিক পরপরই ব্যাকরুমের লাগোয়া ঝোলা বারান্দায় দাঁড়িয়ে তাকালো ম্যাক আর্থারের বাড়ির দিকে। জিনা এসে জানালো একবার। শটগান হাতে গুহা পাহারা দিচ্ছে ম্যাক আর্থার। তার হারামি কুত্তাটা দর্শক তাড়াতে তাড়াতে এতই ক্লান্ত হয়ে পড়েছে, ঘেউ ঘেউ করারও আর শক্তি নেই। লম্বা হয়ে মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়েছে। রাতে সকাল সকাল খেয়ে ব্যাকরুমে এসে ঢুকলো ছেলেরা। ম্যাক আর্থারের জানালায় আলো দেখতে পেল, কিন্তু ওরা বিছানায় ওঠার আগেই নিভে গেল আলো। একটু পরে মিসেস ফিল্টারের বাড়ির আলো নিভে গেল। সবাই যেন আজ বেশি ক্লান্ত। বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল মুসা। আমিও, কিন্তু কেন বুঝতে পারছি না। উত্তেজনা, ব্যাখ্যা করল রবিন। প্রচণ্ড উত্তেজনায় দ্রুত ক্ষয় হয় শরীর, কাহিল হয়ে পড়ে। এখানকার সবার বেলায় তো আজ এই ঘটনা ঘটেছে। তাছাড়া কোনো কারণে হঠাৎ বেশি চমকে গেলেও পরে অবসাদ আসে শরীরে। কাল খনিতে যা দেখলাম, ভয়ানক দৃশ্য। বড় কষ্ট পেয়ে মরেছে বেচারা। কিন্তু কি করছিল সে ওখানে? সারাদিন নিজেকে অনেকবার প্রশ্নটা করেছে কিশোর। লর্ডসবুর্গে হয়তো কোনো জবাব মিলবে। জুয়েলারকে পাথর দেখাতে সত্যি যাচ্ছ? রবিন জিজ্ঞেস করল। ক্ষতি কি? এটা একটা ভালো সুতো। আঙ্কেলের কাছ থেকে সরে যাওয়ান। যদি ঘুণাক্ষরেও টের পেয়ে যান। খনি রহস্যের তদন্ত করছি আমরা। মুহূর্তের জন্য কাজ ছাড়া করবেন না আর। জেনা কিন্তু হিলারিকে নিয়ে মোটেও ভাবছে না। তার একটাই লক্ষ্য, ম্যাক আর্থারকে ভণ্ড প্রমাণ করা। কিন্তু লাশটাকে কেন আগে দেখালো না ম্যাক আর্থার? প্রশ্নটা খালি খোঁচাচ্ছে আমাকে। নিজের খনি একটু ঘুরে দেখার কৌতূহল হলো না? নানা রকম প্রশ্ন মনে নিয়ে একে একে ঘুমিয়ে পড়ল তিনজনেই। হঠাৎ ঘুম ভেঙে গেল মুসার।
অন্ধকারে ভুকুটি করে কান পাতল। কিছু একটা নড়ছে বাইরে, জানালার নিচে কোথাও। আরেকবার শোনা গেল শব্দটা, মচমচ ক্যাচকোচ। কোনো এর উপর ভর রেখে উঠল সে। কিশোর, এই কিশোর, ফিসফিস করে ডাকলো। রবিন, শুনছো? ও কি? পাশ ফিরল রবিন। গোলাঘরের দরজা খুলল কে জানি। উঠে পা টিপে টিপে জানালার দিকে এগোলো মশা। চৌকাঠের উপর দিয়ে ঝুঁকে তাকালো। পাশে এসে দাঁড়ালো অন্য দুজন। কই, দরজা তো বন্ধ, রবিন বলল। পর মুহূর্তে আলো দেখা গেল গোলাঘরের জানালার ময়লা কাছে। নামছে আলোটা মৃদু, নাচছে নাচছে আলোটা মৃদু। নেভে গেল, জ্বলল আবার। দেশালাই জ্বালছে, কিশোর বলল। চলো তো দেখি। দ্রুত শার্ট প্যান্ট আর জুতো পরে নিল ওরা। নিঃশব্দে নেমে এলো সিঁড়ি বেয়ে। সাবধানে খুলল সামনের দরজা। চাঁদ ডুবে গেছে, বেশ অন্ধকার। আগে আগে এগোলো গোয়েন্দা প্রধান। তাকে অনুসরণ করলো সহকারীরা। গোলাঘরের দরজার কাছে প্রায় পৌঁছে গেছে। এই সময় আলগা পাথরে পা পুড়ে পিছলালো রবিন। গোড়ালি গেল মস্কে। জোরে চিৎকার দিয়ে বসে পড়ল সে। সঙ্গে সঙ্গে নিভে গেল ঘরের আলো। জানালা অন্ধকার। খাইছে, জোরে কথা বলতে ভয় পাচ্ছে মশা। একটা পাথরে বসে গোড়ালি ডলতে শুরু করলো রবিন। চোখ গোলাঘরের দিকে। খানিক পরেই উঠে দাঁড়ালো সে। আবার এগোলো তিনজনে। আস্তে করে দরজার বাইরে খিলে হাত রাখলো কিশোর। মেদো খড়খড় করে উঠল ওটা। ঝটকা দিয়ে খুলে গেল দরজা। বুকে জোর ধাক্কা খেয়ে উল্টে মাটিতে পড়ে গেল কিশোর। মোটা সোটা মূর্তিটাকে দেখেই লাফিয়ে একপাশে সরে গেল মশা। ওদের মাঝখান দিয়ে ছুটে চলে গেল লোকটা। হারিয়ে গেল গাড়ি পথের ওপাশের ক্রিসমাস খেতে। কে? বাড়ির ভেতর থেকে ডাক শোনা গেল। কে ওখানে? উঠে দাঁড়ালো কিশোর। জবাব দিল, গোলাঘরে চোর ঢুকেছিল। তাই নাকি? সর্বনাশ, বললেন উইলসন। এখনই শেরিফকে ফোন করছি। ম্যাক আর্থারের বাড়ির দিকে হাত তুলে বলল মশা। বেটা ওদিকে গেছে। কান পেতে রয়েছে ছেলেরা, কিন্তু আর কোনো শব্দ শোনা গেল না। অন্ধকার ক্ষেত, গাছগুলো নিথর। বেশি দূর যায়নি, বলল কিশোর। ঢোক গিলল মশা। পায়ে পায়ে এগোলো ক্ষেতের দিকে। কান খাড়া। কোনো গাছ নড়ছে কিনা অন্ধকারে বোঝার চেষ্টা করছে। তার পেছনে রয়েছে কিশোর আর রবিন। আর একটু এগিয়ে আস্তে করে বায়ে সরে গেল কিশোর। রবিন সরল ডানে। খেতে ঢুকে পড়ল মশা। খুব সাবধানে এগোচ্ছে, যাতে নিচের দিকের কোনো ডালে পা বেঁধে হুমড়ি খেয়ে না পড়ে। হঠাৎ থেমে গেল মশা। দুরু দুরু বুক দুরু দুরু করছে বুক। কানের কাছে শুনতে পাচ্ছে যেন রক্তের দ্রুত সঞ্চালন। আরেকটা শব্দ শুনতে পাচ্ছে সে, জোরে নিঃশ্বাস ফেলার আওয়াজ। জোর করে শব্দটা চেপে রাখতে চাইছে যে লোকটা। দৌড়ে এসে হাঁপিয়ে পড়েছে। রয়েছে কাছেই। স্থির হয়ে গেছে মশা। শুনছে ফুসফুস নিঃশ্বাস। তার কাছ থেকে মাত্র কয়েক ফুট দূরে গাছের আড়ালে রয়েছে। হাত বাড়ালেই ছুতে পারে। সঙ্গীদের ডাকার জন্য মুখ খুলতে গিয়েও থেমে গেল সে। চোরটা ভাগবে তাহলে। এই সময় গাড়ির আওয়াজ শুনে হাসি ফুটল মশার মুখে। শেরিফ ছুটে আসছেন। চোরটাকে পাকড়াও করতে পারবে এবার। গেটের কাছে মন নিল গাড়ি। হেডলাইটের আলো ঘুরে এসে পড়ল মশা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। এক দৌড়ে গিয়ে আরেকটা ঘন ঝাড়ের ভেতরে ঢুকে গেল চোর। লাফিয়ে উঠে তার পিছু নিল মশা, কিন্তু দুপা এগিয়েই থেমে গেল। উপরের দিকে তোলা একটা হাত দেখতে পাচ্ছে। নড়তে শুরু করেছে হাতটা। ঝট করে নিচু হয়ে গেল মশা। সা করে তার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল ধারালো লম্বা ফলা। একটা গাছের মাথা দুটুকরো হয়ে গেল। আরেক মুহূর্ত দেরি করলে গাছের পরিণতি হতো মশার। গাছপালা ভেঙে মারিয়ে আবার দৌড় দিল চোর। সোজা হলো মশা। হাঁটু কাঁপছে। বড় বাঁচা বেঁচে গেছে। আর একটু হলেই আজ। আর ভাবতে পারল না সে। পাশে এসে দাঁড়ালো কিশোর। ভোজালি,
কোনো মতে বলল মুসা। গাছ কাটার ছুরি আর একটু হলেই দিয়েছিল আমার মুন্ডু আলাদা করে। নয়, সঙ্গে করে এক যুবক সহকারীকে নিয়ে এসেছেন শেরিফ, নাম ডিক। সব কথা মন দিয়ে শুনলো ওরা। তারপর জোরালো একটা টর্চ নিয়ে চোর খুঁজতে বেরোলো। ক্রিসমাস খেতে পায়ের ছাপ পাওয়া গেল মুসা যেখানে দাঁড়িয়েছিল তার কাছে। ম্যাক আর্থারের সীমানার ভেতরে অন্য অনেকগুলো ছাপের সঙ্গে গিয়ে মিশেছে চোরের ছাপ। আর অনুসরণ করা গেল না। কোনটা যে কার বোঝাই মুশকিল। দোতলায় দাঁড়িয়ে দেখছে ছেলেরা। ম্যাক আর্থারকে ডেকে তুলে তার কেবিনে ঢুকলেন শেরিফ আর তার সহকারী। কুকুরটা চেঁচাচ্ছে, কিন্তু কান দিল না ওরা। তিনজনে গিয়ে ঢুকলো খনিতে। মিসেস ফিল্টার জেগে গেছেন, আলো দেখা যাচ্ছে তার জানালায়। মহিলার বাড়িতেও ঢুকলেন শেরিফ। অব্যবহৃত ঘরগুলোতে ঢুকে দেখলেন। ঘণ্টাখানেক পরে রান্স হাউসে ফিরে এলেন শেরিফ আর ডিক। চোরটা উইলসনকে বললেন শেরিফ পাহাড়ের ওদিকে চলে গেছে, অন্ধকারে খুঁজে বের করা যাবে না, তাই আর পিছু নিলাম না। রিপোর্টারদের কেউও হতে পারে। কিছু একটা ঘটলেই পঙ্গপালের মতো এসে ছেকে ধরে, কিন্তু ছুরিটা কেন নিল বুঝলাম না। সহকারীকে নিয়ে শহরে ফিরে গেলেন শেরিফ। দরজা বন্ধ করলেন উইলসন। নিচতলায় জানালাগুলো সব বন্ধ করে দিলেন। সকালে হো হো হাসি শুনে ঘুম ভাঙল ছেলেদের। নিচে রান্নাঘরে নেমে দেখলো বেশ জমিয়ে নিয়েছে জিনা আর ভিকি। টেবিলে বসে কফি খাচ্ছে জিনা। কি ব্যাপার, খুব আনন্দে আছো মনে হচ্ছে? এসে জিনাকে বলল কিশোর। আনন্দই তো, জবাব দিল ভিকি। পুরানো দিনের কথা মনে করে দিচ্ছে। ৪৫ বছর আগে টুইন লেকসে এরকম উত্তেজনা ছিল। শনিবারে এমন কোনো রাত যেত না যেদিন মারপিট হতো না। শেষে শেরিফকে এসে থামাতে হতো। খালা, জিনা বলল। শিশু ম্যাক আর্থারকে দেখেছ? দেখবো না মানে? এসে বলল ভিকি। ওসব ভোলা যায় নাকি? সত্যি এখানে জন্মেছে? তবে কোথায়? কোর্ট হাউসের কাছে ছোট একটা সবুজ বাড়িতে থাকতো তার মা বাবা। তার বাপ ছিল খনির ফোরম্যান, খনির কাজে ওস্তাদ। হ্যারির পরে আর কোনো শিশুকে জন্মাতে দেখিনি এ শহরে। তার আগেই চলে গিয়েছিলাম। খনিরও তখন শেষ দশা। লোকে গাড়টি গোছাতে শুরু করেছে। অনেক দিন পর আমি ফিরেছি। হ্যারিও ফিরল। তার বাবা মা কেমন, কোথায় আছে? টুইন লেকস থেকে যাওয়ার পর কেমন কেটেছে গিয়ে জিজ্ঞেস করবো ভাবছি একদিন। সময়ই করে উঠতে পারি না। তাছাড়া হ্যারিও খুব ব্যস্ত। সারাক্ষণ লাল ট্রাকটা নিয়ে ঘোরে। কি করে কে জানে। আজ ভোরে দেখলাম তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে। মাথায় সেই অদ্ভুত হ্যাট, কেন যে পরে বুঝি না। রাস্তায় গাড়ির শব্দ হলো। দোতলায় ছুটল জিনা। নেমে এসে জানালো ম্যাক আর্থার ফিরেছে। সঙ্গে আরো দুজন লোক। মনে হলো মেক্সিকান, বলল সে। আবার কোনো মতলব? জিজ্ঞেস করলে না কেন? ভিকি বলে উঠল। বললেই যেন বলবে। তাছাড়া ওকে বিরক্ত করলে চাচা যাবে রেগে। বলেছে আমাকে ঘরে তালা দিয়ে রাখবে। পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে আমার। বলে কোয়ার্টারের দিকে চলে গেল ভিকি। নাস্তা সেরে খেতে কাজ করতে চলল তিন গোয়েন্দা। বড় একটা ক্ষেতের গাছ সব ছেটে আরেকটা এসে ঢুকলো। জিনাও এসে হাত লাগাচ্ছে মাঝে মাঝে। তবে ম্যাক আর্থারের বাড়ির দিকেই তার খেয়াল। কমেটের পিঠে চড়ে বারবার গিয়ে ঢু মেরে আসছে ওদিক থেকে। খবর জানাচ্ছে বন্ধুদের। খনিমুখের কাছে কাঠের ছোট একটা ছাউনি আছে। সেটার দরজায় নাকি এখন ঝকঝকে নতুন তালা ঝুলছে। ম্যাক আর্থার তার বিচিত্র পোশাক আর হ্যাট পরে গাড়িতে করে ঘুরছে। সাংঘাতিক ব্যস্ত। সেদিন নতুন কিছু ঘটল না। দ্বিতীয় দিনে শ্রমিকেরা এলো। ট্রাকে করে নিয়ে এসেছে সিমেন্টের বস্তা, স্টিলের খুঁটি। ম্যাক আর্থারের সীমানা ঘিরে 8 ফুট উঁচু বেড়া দিতে শুরু করলো। দুপুরে খাওয়ার সময় জিনা বলল, বাতিল একটা খনির জন্য বেহুদা খরচ করছে লোকটা। ওটা নিয়ে কে মাথা ঘামাতে যাচ্ছে? তুমি যাচ্ছ। সঙ্গে সঙ্গে জবাব দিলেন তার চাচা। পাগল হয়ে আছো?
ভেতরে ঢোকার জন্যে। যোগগুলোর কথা বাদই দিলাম, করবে কি বেচারা। ক্রিসমাস গাছের প্রতি লোকের এত আগ্রহ দেখালে আমিও বেড়া দিতে বাধ্য হতাম। খাওয়ার পর রাস্তার ধারের খেতে আগাছা বাঁচতে চলে গেলেন উইলসন। চেয়ারে হেলান দিয়ে ভুকুটি করল কিশোর। ক্রিসমাস গাছের ব্যাপারে যদি আগ্রহী নাই হয়, গোলাঘরে ঢুকলো কেন চোর? কেউ জবাব দিল না। এটো বাসনগুলো ঠেলে দিয়ে হাত ধুয়ে বেরিয়ে এলো ওরা। গোলাঘরের দিকে চলল। ভালো মতো দেখবে। কিচ্ছু নেই, মুসা বলল। খড়, কিছু যন্ত্রপাতি, হোস পাইপ আর একটা পুরনো অচল গাড়ি। হয়তো ছুরির দরকার পড়েছিল ব্যাটার। খুব খারাপ কথা, রবীন মন্তব্য করল। যায় এক একটা ছুরি, এক কোপে ধর থেকে কল্লা নামিয়ে দেয়া যাবে। ওই জিনিস কার দরকার পড়ল? গোলা থেকে বেরোলো ওরা। গেটের সামনে দিয়ে চলে গেল ম্যাক আর্থারের লাল শেভি সুবার বান। খনির দিকে চলছে। ম্যাক আর্থারের পাশে বসে আছে আরেকজন। হালকা সামার স্যুট আর সাদা হ্যাটে বেশ সম্ভ্রান্ত মনে হচ্ছে। দৌড়ে রান্স হাউসে চলে এলো ছেলেরা। দুপদাপ করে সিঁড়ি বেয়ে এসে উঠল দোতলায়। ব্যাকরুমের ঝোলা বারান্দায় এসে দাঁড়ালো। ম্যাক আর্থারের বাড়িতে কি ঘটে দেখার জন্যে উদ্গ্রীব। শ্রমিক দুজন এখন বেড়া লাগাচ্ছে না। একজন বেরিয়ে এলো খনির ভেতর থেকে, একটা ঠেলা গাড়ি ঠেলে নিয়ে। তাতে পাথর আর মাটি বোঝাই। কাজ দিয়ে যাওয়ার সময় তাকে থামালো ম্যাক আর্থার। গাড়ি থেকে এক মুঠো মাটি পাথর তুলে নিয়ে মেলে ধরলো তার সঙ্গীর চোখের সামনে। তারপর কিছু বলল শ্রমিককে। গাড়িটা এক জায়গায় রেখে ওয়ার্কশপ বিল্ডিংয়ে চলে গেল শ্রমিক। অতিথিকে নিয়ে ম্যাক আর্থার ঢুকলো খনিতে। মিনিট খানেক পর চাপা বিস্ফোরণের শব্দ শোনা গেল খনির ভেতর থেকে। কয়েক সেকেন্ড দূরাগত মেঘ গর্জনের মতো গুম গুম করে মিলিয়ে গেল শব্দের রেশ। আবার গুলি করছে, চেঁচিয়ে উঠল জিনা। গুলি না, মাথা নাড়ল কিশোর। তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ডিনামাইট। বারান্দায় বেরিয়ে এলেন মিসেস ফিল্টার। ম্যাক আর্থারের বাড়ির দিকে নজর। খনি মুখে দেখা দিল ম্যাক আর্থার আর তার অতিথি। পেছনে বেরোলো দ্বিতীয় শ্রমিকটা। সেও আরেকটা ঠেলা গাড়ি ভরে মাটি আর পাথর নিয়ে বেরিয়েছে। খোলা জায়গায় দাঁড়িয়ে কয়েক মিনিট কথা বলল ম্যাক আর্থার আর তার সঙ্গী। তারপর লাল ট্রাকে চড়ে এগিয়ে এলো পথ ধরে। বারান্দায় একইভাবে দাঁড়িয়ে আছেন মিসেস ফিল্টার। তার সামনে দিয়েই গেল ট্রাক, কিন্তু ফিরেও তাকালো না ম্যাক আর্থার। ট্রাকটা চলে যাওয়ার পর রাস্তা পেরিয়ে রান্স হাউসের দিকে এগিয়ে এলেন মিসেস ফিল্টার। অধৈর্যভাবে নাড়ছেন হাতের চুড়ি। তাড়াতাড়ি নিচে নেমে এলো ছেলেরা। দরজা খুলে দিল জিনা। কাণ্ড দেখেছো? যেন জিনাকে বলার জন্য এসেছেন মিসেস ফিল্টার। খনিতে আবার কাজ শুরু করেছে মিস্টার ম্যাক আর্থার। রান্নাঘর থেকে বেরোলো ভিকি। কিন্তু কি লাভ? ওই খনিতে আর কিচ্ছু নেই, সব রূপা শেষ। কিন্তু তাও তো কাজ শুরু করলো। ডিনামাইট ফাটালো। শোনোনি? আমার ভুল হতে পারে না। ওই শব্দ জীবনে এতবার শুনেছি, কোনোদিন ভুলবো না। খেলাধুলো করছে আর কি, হালকা গলায় বলল মুসা। কিন্তু টুরিস্ট আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছে। জানেনই তো, পুরানো ভুতুরে শহর কিনে ঠিকঠাক করে ব্যবসা ফেলে বসে লোকে। এও হয়তো তেমনি কিছু। অস্বস্তি ফুটল মিসেস ফিল্টারের চোখে। জায়গাটার 12টা বাজাবে লোকটা, শান্তি তাহলে শেষ। তার জায়গা, সে যা খুশি করবে। ঠোঁট বাঁকালো জিনা। আসলে চাচাকে ভেঙালো। উইলসনও এমনি করেই বলেছিলেন। বিরক্তি চাপতে পারলেন না মিসেস ফিল্টার। নাক দিয়ে বিচিত্র একটা শব্দ করে ফিরে চললেন বাড়িতে। আমার বিশ্বাস হয় না টুরিস্টদের জন্য খনি ওপেন করতে যাচ্ছে ম্যাক আর্থার, বলল কিশোর। টুইন লেকস অনেক দূর, রাস্তাও ভালো না। কি করছে তাহলে? প্রশ্ন করল মুসা। হাসল কিশোর।
ওর মেক্সিকান শ্রমিকদের জিজ্ঞেস করে দেখব। ম্যাকআর্থার নেই এখন, চলো তো যাই। মিনিট কয়েক পর নতুন তোলা বেড়ার কাছে এসে দাঁড়ালো ওরা। শ্রমিকদের ডাকলো, ইংরেজিতে কথা বলল ওরা, জবাব নেই। ভাঙা ভাঙা স্প্যানিশ জানে কিশোর, চেষ্টা করে দেখলো, তাও সাড়া মিলল না। সন্দিগ্ধ চোখে তাদের দিকে তাকাচ্ছে মেক্সিকান দুজন। হতাশ হয়ে ফিরে এলো ওরা। ভিকির সাহায্য চাইলো। তুমি তো মেক্সিকোর ভাষা জানো ভিকি খালা, মুসা বলল। গিয়ে বলে দেখো না একটু, তোমাকে হয়তো বিশ্বাস করবে। বেশ আগ্রহ নিয়েই গেল ভিকি। ফিরে এলো একটু পরে। তার দিকে নাকি তাকিয়েও দেখেনি শ্রমিকেরা। তার উপর রয়েছে কুকুরটা, দেখা মাত্র চিনে ফেলেছে শত্রুকে। ঘেউ ঘেউ করে তেড়ে এসেছে। চেঁচামেচির মাঝেও শ্রমিকদের নিজেদের আলোচনা একটা কথা কানে এসেছে, ওরো ওরো। ভিকির উচ্চারণের প্রতিধ্বনি করল কিশোর, মানে স্বর্ণ। ম্যাকআর্থার কি সোনা খুঁজছে নাকি খনিতে? কিন্তু ওটা তো রূপার খনি, প্রতিবাদ করলো ভিকি। সোনার রূপা অনেক সময় কাছাকাছি পাওয়া যায়। পকেট থেকে নুড়িটা বের করলো কিশোর। জি না। তোমার চাচা কবে লর্ডসবুর্গ যাবেন, কিছু বলেছেন? আগামীকাল, জানালো জিনা। কালই বোঝা যাবে কি মেশানো আছে নুড়িটাতে। 10। লর্ডসবুর্গে পোস্ট অফিসের সামনে গাড়ি পার্ক করলেন উইলসন। সান জোসেতে চারার অর্ডার দিয়েছিলাম, বললেন তিনি। ওগুলো ডেলিভারি নিয়ে বিল্ডার্স সাপ্লাই কোম্পানিতে যাব, কাজ আছে। ঠিক একটায় এখানে থাকবো, তোমরাও থেকো। লাঞ্চ সেরে তারপর বাড়ি রওনা হব। চাচা, ওদের সঙ্গে আমি যাই? জেনা অনুরোধ করলো। যাবে? ঠিক আছে, যাও। কোনো রকম গোলমাল পাকিও না আবার। এখানে অবশ্য খনিটনি কিছু নেই, কিন্তু তোমাকে বিশ্বাস কি। কখন যে কোথায়, বাক্যটা শেষ করলেন না তিনি। আর কিছু না বলে পোস্ট অফিসে ঢোকার দরজার দিকে এগোলেন উইলসন। আগে নুড়িটা দেখাচ্ছ তো? কিশোরকে জিজ্ঞেস করলো মুসা। তাতে সময় লাগবে। কোথায় পাওয়া গেছে বলবে নাকি জুয়েলারকে? পাগল, টুইন লেকসে শোনা আছে, শুনলে মৌমাছির মতো গিয়ে ভিড় করবে লোকে। রিপোর্টারদের জ্বালায় পালানো ছাড়া পথ থাকবে না। দেখি কিছু একটা বানিয়ে বলে দেব জুয়েলারকে। পোস্ট অফিসে 2 ব্লক পরেই পাওয়া গেল জুয়েলারের দোকান। জানালায় সাইনবোর্ড লেখা, ঘড়ি মেরামত করা হয়, পুরানো স্বর্ণ আর রৌপ্য কেনাবেচা করা হয়। ঠিক এরকম কাউকেই খুঁজছিলাম, বলে দরজা ঠেলে ঢুকে পড়ল কিশোর। মোটা প্রায় গোলাপি রঙের একটা লোক বসে আছে কাচের পার্টিশনের ওপাশে। চোখে একটা ঘড়ির মেকানিকের লেন্স। ঘড়ি মেরামত করছে লোকটা। তার পাশে একটা শোকেসে সাজানো রয়েছে রূপার পুরানো জিনিসপত্র, কয়েকটা সোনার টাই, পিন আর আংটি। আপনিই মালিক? জিজ্ঞেস করল কিশোর। হাতের ছোট স্ক্রুড্রাইভারটা রেখে চোখ থেকে লেন্স খুলে রাখলো লোকটা। হাসলো। পকেট থেকে নুড়িটা বের করল কিশোর। সিলভার সিটিতে বন্ধুর ওখানে বেড়াতে এসেছি আমরা। গতকাল পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। এক বুড়োর সঙ্গে দেখা। খনিজ পদার্থের সন্ধানে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ায় সে। মাথা ঝাঁকালো মালিক। আজকাল অনেকেই ঘুরে। লোকটা বলল তার টাকা দরকার। এটা বের করে দিল। নুড়িটা বাড়িয়ে দিল কিশোর। বলল অনেক দিন ধরে আছে তার কাছে, টাকা লাগবে তাই বিক্রি করে দিতে চায়। চোখ তেরছা করে নুড়িটা দেখলো মালিক। জোরে জোরে ধরল আঙুল দিয়ে। হাসিটা তেমনি রয়েছে। কত দিয়েছ? $5, বলল কিশোর। এটা আসল? জিজ্ঞেস করলো জিনা। মনে তো হচ্ছে, ঘুরিয়ে বলল লোকটা। স্বর্ণ আছে কিনা বোঝা যাবে এখনই। ড্রয়ার খুলে ছোট একটা শিশি থেকে একটা উখা বের করলো সে। উখা দিয়ে ঘষে সরু একটা দাগ কাটলো নুড়ির গায়ে। শিশি থেকে 1 ফোঁটা তরল পদার্থ ফেললো খাজে। নাইট্রিক অ্যাসিড, জানালো সে। বেশিরভাগ ধাতুরই বিক্রিয়া ঘটায়, তবে সোনার কিছু হয় না। কয়েক সেকেন্ড পর মাথা ঝাঁকালো।
হ্যাঁ, সোনা আছে। রেডিমেড সোনা মেলে প্রকৃতিতে? জিজ্ঞেস করলো কিশোর। আমি বলতে চাইছি, প্রসেসিং ছাড়াই খাঁটি সোনা বের করা যায়। সাধারণত অন্য ধাতুর সঙ্গে মেশানো থাকে স্বর্ণ। তবে এটা খুব ভালো পেয়েছো। কোথায় পেল লোকটা কে জানে? বলেনি। তাড়াতাড়ি জবাব দিল কিশোর। ও, নুড়িটা আবার ফিরিয়ে দিল জুয়েলার। কোনো বাতিল খনিতে পেয়েছে বোধ হয়। ক্যালিফোর্নিয়ার কোনো জায়গায় হবে। খনি বন্ধ করে দেওয়ার পরেও এসব খনিজ সন্ধানীরা বহুদিন তার আশপাশে ঘুরঘুর করে, ছিটে ফোটা পায়ও মাঝে মাঝেই। নুড়িটা পকেটে রাখতে রাখতে বলল কিশোর। অন্য ধাতুর সঙ্গে মেশানো থাকে বললেন। এটার সঙ্গে কি মেশানো আছে? রূপা টুপা কিছু? না, লালচে, তার মানে তামা। রূপা থাকলে সবুজে দেখাতো। বাক্স খুলে পুরানো একটা টাইপিন বের করলো জুয়েলার। ওক পাতার মতো ডিজাইন, খুব হালকা সবুজ একটা ভাব রয়েছে। এই যে এটাতে আছে। অনেকে সবুজ সোনা বলে একে। 25% রূপা, তার মানে এটা 18 ক্যারেট স্বর্ণ। আর এই যে আংটিগুলো 25 ক্যারেট। বাচ্চাদের জন্যে বানানো হয়েছে, বড়দিনের উপহারের জন্যে কেনে লোকে। তবে খুব নরম, সেটা বলে দিই আমি বিক্রির সময়। তোমার নুড়িটাতে এই জাতের স্বর্ণই আছে। $5 দাম, ঠিক আছে? তা আছে। আজকাল তো একটা প্লাস্টিকের টুকরোর দামও এর চেয়ে বেশি। যত্ন করে রেখে দাও। কখনো টাইপিন বা আংটি বানাতে ইচ্ছে হলে সোজা চলে এসো আমার কাছে। জুয়েলারকে ধন্যবাদ জানিয়ে দোকান থেকে বেরিয়ে এলো ওরা। খাইছে। উত্তেজনা আর চেপে রাখতে পারল না মুসা। খনিটাতে সত্যি সত্যি সোনা রয়েছে। তামাও, চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। কিন্তু অবাক লাগছে, এটাতে রূপার বদলে তামা কেন? রূপা থাকাটাই তো স্বাভাবিক ছিল, কারণ পাওয়া গেছে রূপার খনিতে। সোনা আর রূপা এক খনিতে পাওয়া যায়, এটা জানি আমি। কিন্তু সোনা রূপা তামা, না, মিলছে না। মজার ব্যাপার না? জিনা বলল। শয়তানের চেলা তো বেটা। ওর ওস্তাদি বোধ হয় গোপনে ওকে জানিয়েছে খনিটার ভেতরে সোনার স্তর লুকানো আছে। ওর বাপ ছিল ফোরম্যান, দক্ষ খনিকার। হয়তো সেই খোঁজ পেয়েছিল সোনার, চুপ থেকেছে। ছেলে বড় হওয়ার পর তাকে বলেছে। ব্যাস, জনাব ম্যাক আর্থার এসে কিনে নিয়েছেন খনিটা। গল্প কেঁদেছেন। জন্মভূমির জন্যে কেঁদে কেঁদে তার অন্তর চুরচুর হয়ে গেছে। আহারে, মিথ্যুকের বাচ্চা মিথ্যুক। তাই যদি হয়, কিশোর বলল, তাহলে আরো আগেই এলো না কেন? তার বয়স এখন 40। আরো 20 বছর আগেই আসতে পারত। কয়েক বছর আগে সোনার দাম চড়েছিল, তখনও তো আসতে পারত। আর আসার মোক্ষম সময় ছিল, সেটাই। কেন এলো না? আসেনি যে, সেটা জানছি কি করে? পাল্টা প্রশ্ন করলো জিনা। 5 বছর আগে যখন ডাকাত বাট হিলারি খনিতে পড়ে মরল, তখন ম্যাক আর্থারও যে আসেনি সঙ্গে। শিওর হচ্ছে কিভাবে? দুজনে পার্টনার হিসেবে হয়তো এসেছিল। কোনো কারণে মতের মিল হয়নি, ঝগড়া লেগেছিল। তাই হয়তো লোকটাকে গর্তে ঠেলে ফেলে দিয়েছে ম্যাক আর্থার। খুব বেশি কল্পনা করছো জিনা, প্রতিবাদ করলো রবিন। একজন কোটিপতি পুরানো এক খনিতে এক ডাকাতের সঙ্গে ঝগড়া করতে আসবে কেন? কোনো কারণ নেই। আর যদি ম্যাক আর্থার জানেই খনিটাতে স্বর্ণ আছে, তাহলে পার্টনার নেওয়ার কোনো দরকার নেই। ওই স্বর্ণ তোলার সামর্থ্য তার একারই আছে। আর তার খনি থেকে সে যদি সোনা তোলেই, সেটা বেআইনি কিছু নয়। কাজেই গোপনে তোলার চেষ্টা করার তো কোনো কারণ দেখছি না। ওসব বাদ দিয়ে এসো, এখন কাজের কথা বলি, বা হিলারির খোঁজ লাগাই। পকেট থেকে নোটবুক বের করে জোরে জোরে পড়ল রবিন। বাট হিলারি, দাগি আসামি, নিয়মিত 2 বার দেখা করেই গায়েব হয়েছে। অনেকগুলো ছদ্মনাম ব্যবহার করেছে সে। বেরি হারবার্ট, বন হিরাম, বার হুমান। সান কোয়েন্টিন থেকে ছাড়া পেয়ে 5 বছর আগে সান ফ্রান্সিসকো থেকে নিখোঁজ হয়েছে। সেটা সম্ভবত জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির গোড়ার দিকে।
টুইন লেকসে পৌঁছেছে হয়তো মে মাসের কোনো এক সময়। লর্ডসবুর্গ থেকে গাড়ি চুরি করে নিয়ে। খুব ভালো রেকর্ড লিখেছ নথি, প্রশংসা করলো কিশোর। একটা ব্যাপার লক্ষ্য করার মতো, বলে গেল রবিন। তার আসল নাম আর ছদ্মনাম সবগুলোরই আদক্ষর BH। লর্ডসবুর্গেও যদি কোনো ছদ্মনাম নিয়ে থাকে, এই দুটো অক্ষর দিয়েই হয়তো নাম বানিয়েছে। সেভাবেই খোঁজা দরকার আমাদের। কিশোর, পাবলিক লাইব্রেরি থেকে শুরু করব। ফোন বুক, চিঠি, ডিরেক্টরি, পুরনো খবরের কাগজ সবই পাওয়া যাবে ওখানে, সায় দিল কিশোর। জিনা চেনে লাইব্রেরিটা। পথ দেখিয়ে তিন গোয়েন্দাকে নিয়ে এলো সেখানে। খুব ভদ্রভাবে লাইব্রেরিয়ানকে জানালো কিশোর, এই অঞ্চলে বেড়াতে এসেছে ওরা। তার এক মামা নাকি থাকে এখানে। অনেক দিন কোনো খোঁজ খবর নেই, তাই আসার সময় কিশোরের মা বলে দিয়েছে পারলে মামার খোঁজ নিয়ে আসতে। লাইব্রেরিয়ান মানুষটা ভালো, তাছাড়া এমনভাবে অভিনয় করে বলেছে কিশোর, বলে গেলেন। নিজেই উঠে গিয়ে ফোন বুক, সিটি ডিরেক্টরি বের করে দিলেন। 5 বছরের পুরনো বইপত্র নিয়ে লম্বা একটা টেবিলে বসে গেল ওরা। নামের আদক্ষর BHগুলো খুঁজছে। বেশিক্ষণ লাগলো না, 10 মিনিটেই 16টা নাম পেয়ে গেল। কিন্তু 15 জনই লর্ডসবুর্গের স্থায়ী বাসিন্দা। বাকি থাকলো একজন, তার নাম ব্রেকার হেইম্যান। 5 বছর আগে ডিরেক্টরিটা আছে, মাঝখানে কয়েক বছর নেই, তারপর একেবারে চলতি বছরে বইতে আবার নাম উঠেছে। মাঝখানে কোথাও চলে গিয়েছিল হয়তো, কিশোর বলল, আবার ফিরেছে। আগে যে বাড়ির ঠিকানা ছিল এখনো তাই আছে। না, ও আমাদের চোর না, মাথা নাড়ল মোসা। বোঝা যাচ্ছে কোথাও নামধাম না লিখিয়েই কেটে পড়েছে লর্ডসবুর্গ থেকে আবার আমাদের BH। থাকার তো কথা মাত্র কয়েক মাস, রবিন বলল। পেয়েছ? নিজের ডেস্ক থেকে ডেকে জিজ্ঞেস করলেন লাইব্রেরিয়ান। না স্যার, হতাশ ভঙ্গিতে জবাব দিল কিশোর। মা বোধহয় ভুল অনুমান করেছে, এখানে আসেইনি মামা। আর এসে থাকলেও হয়তো ডিরেক্টরিতে নাম তোলেনি, ফোন নেয়নি। একটা ব্যাপার অবশ্য, মামা যেখানে যায় শুনেছি কিছু একটা করে মাত করে দেয়, খবরের কাগজে নাম উঠে যায়। পুরনো কাগজগুলো স্যার, দেখতে চাও? ওই যে ওখানে। দেখিয়ে দিলেন লাইব্রেরিয়ান। একের পর এক পাতা উল্টে চলল ওরা, কিছুই পাওয়া গেল না। অবশেষে 10ই মেতে এসে থমকে গেল। ডেথ ট্র্যাপ মাইনের মুখ বন্ধ করার খবর ছেপেছে। পড়ে বলল রবিন, ও লর্ডসবুর্গের কাগজেও লিখেছে দেখা যাচ্ছে। হিলারির মৃত্যুর সঙ্গে এর কোনো যোগাযোগ থাকতে পারে কি জানি, কাজ ঝাঁকালো কিশোর। হয়তো খবরটা পড়ে কোনো কারণে টুইন লেকসে ছুটে গিয়েছিল হিলারি খনির ভেতরটা দেখতে। গাড়িটা কবে চুরি হয়েছে লিখে রেখেছে না? নোটবুক দেখে জানালো রবিন, মেয়ের 11। লর্ডসবুর্গের কাগজে খবর বেরোনোর পর দিন, আর খনির মুখ বন্ধ করার 3 দিন আগে। যোগাযোগ আছে মনে হচ্ছে, কিন্তু কি যোগাযোগ? প্রায় চেঁচিয়ে উঠল জিনা। খনির মুখ বন্ধ করা হবে জানলো চোরটা। তারপর এতই উত্তেজিত হয়ে পড়ল, গাড়ি চুরি করে নিয়ে ছুটে গেল ওখানে গর্তে পড়ে মরার জন্যে, যাতে 5 বছর আগে আর কোনো খবর না থাকে তার। আমার মনে হয় ম্যাক আর্থারই তাকে ওখানে দেখা করতে। দূর, বিরক্ত হয়ে বলল মোসা। মুহূর্তের জন্যেও ম্যাক আর্থারকে ভুলতে পারো না নাকি তুমি? যে অন্ধকারে ছিলাম সেখানেই রয়ে গেছি আমরা, রবিন বলল। আমরা জানি, বাট হিলারি লর্ডসবুর্গে এসেছিল, গাড়ি চুরি করেছিল, টুইন লেকসে সেই গাড়ি নিয়ে গিয়েছিল, কিন্তু প্রমাণ করতে পারবো না। সকালটাই মাটি, পুরোপুরি মাটি না, সান্ত্বনা দিল কিশোর। নুড়িটা আবার বের করে দেখালো। যেদিন এই নুড়িটা পেলাম সেদিনই বাট হিলারির লাশও আবিষ্কার করলাম। কি যোগাযোগ আছে জানি না, তবে এটুকু জোর দিয়ে বলতে পারি যোগাযোগ কিছু একটা আছেই। 11 বিকেল নাগাদ রাঞ্চে ফিরে এলো ওরা। গাড়ি থেকে মালপত্র নামাতে উইলসনকে সাহায্য করলো ছেলেরা।
চারাগুলোকে গোলাঘরের কাছে রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখল। বাড়ির ভেতরে চলে গেছেন উইলসন। মিসেস ফিল্টারের বাড়ির দিকে তাকালো কিশোর। ডেথ ট্র্যাপ মাইনের কথা আর সবার চেয়ে ওই মহিলাই বেশি বলতে পারবেন। মিসেস ফিল্টার, জিনা বলল। হ্যাঁ, তা পারবেন। চলো যাই তাহলে, তার সঙ্গে দেখা করে আসি। অন্য দুজনও এক কথায় রাজি। রাস্তা পেরিয়ে মিসেস ফিল্টারের বাড়িতে এসে দাঁড়ালো চারজনে। দরজায় ধাক্কা দিল কিশোর। সাড়া দিলেন মিসেস ফিল্টার। ভেতরে যেতে বললেন ছেলেদেরকে। ভেজানো দরজা ঠেলা দিতেই খুলে গেল। পথ দেখিয়ে ছেলেদেরকে রান্নাঘরে নিয়ে এলো জিনা। মিসেস ফিল্টারকে জিজ্ঞেস করলো, ব্যস্ত? হাসলেন মহিলা। চোখের কোণের ভাঁজগুলো গভীরতর হলো। আজকাল আর ব্যস্ততা কোথায়? তবে আমাকে যদি একটু সাহায্য করতে, প্লিজ। আমার টাকে কিছু মালপত্র আছে, যদি নামিয়ে দিতে। মুদির কাছে গিয়েছিলাম। ঠিক আছে, ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি নামিয়ে, বলল মোসা। কাঁচা মাটির গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছে মিসেস ফিল্টারের ট্রাক। বড় একটা কার্ডবোর্ডের বাক্স বোঝাই বাদামি রঙের কাগজে মোড়া প্যাকেট। রান্নাঘরে বয়ে নিয়ে এলো ওটা মোসা, নামিয়ে রাখলো। থ্যাংক ইউ, বললেন মিসেস ফিল্টার। বয়স হয়েছে তো, আগের মতো কাজ আর করতে পারি না। প্যাকেট খুলে শাকসবজি, রুটি ও টিনের খাবার বের করে তাকে সাজিয়ে রাখতে লাগলেন। হঠাৎ চাপা বিস্ফোরণের শব্দ শোনা গেল। জানালার কাছে গিয়ে দাঁড়ালেন মিসেস ফিল্টার। ক্ষণে ক্ষণে খেলা শুরু করেছে আবার ম্যাক আর্থার। এটাই আশা করছিলাম। আধ ঘন্টা আগে তার শহরে বন্ধুকে নিয়ে ঢুকতে দেখেছে তো। খনি খুঁড়ছে নাকি আবার, বলল মুসা। দেখে শুনে তাই মনে হয় বটে, সায় দিয়ে বললেন মিসেস ফিল্টার। বিস্ফোরণ ঘটাচ্ছে খনির ভেতরে, তাতে কোনো সন্দেহ নেই। এখানেই জন্মেছি তো, ওই শব্দ আমি চিনি, কোনোদিন ভুলব না। এই বাড়িতেই বাস করেছি যখন আমার স্বামী সুপারিনটেন্ডেন্ট ছিল। খনির সুড়ঙ্গে ডিনামাইট ফাটার শব্দ কয়েকদিন শুনলেই তোমরাও আর ভুলবে না। কিন্তু সবসময় খনিতে বোমা ফাটায় না ম্যাক আর্থার, শুধু সঙ্গী থাকলেই ফাটায়। তার লস অ্যাঞ্জেলসের বন্ধুকে দেখায় বোধ হয়। অদ্ভুত শখ, রবিন মন্তব্য করল। অনেকেরই থাকে এরকম, হাসলেন মিসেস ফিল্টার। একটা লোককে চিনতাম, তার বাড়ির পেছনে মাঠে 300 গজ লম্বা এক লাইন বসিয়েছিল। পুরনো একটা রেল ইঞ্জিন কিনে তাতে চালাতো। বারবার সামনে পেছনে করত। চালানোর সময় ড্রাইভারের পোশাক পরিয়ে নিত। বেশি টাকা থাকলেই এসব ভূত চাপে লোকের মাথায়। ম্যাক আর্থারেরও হয়তো ওরকম কিছু হয়েছে। সারা জীবন বাপের মুখে খনির গল্প শুনে শুনে খনিখোর ভূত চেপেছে আর কি। সেই পুরনো দিনের স্বাদ পেতে চাইছে। এতে দোষের কিছু দেখি না। এত নির্দোষ ভাবছেন ওকে? জিনার পছন্দ হলো না মিসেস ফিল্টারের কথা। দেখো, কিছু মনে করো না, একটা কথা বলি। কোনো সময় সহজ ব্যাপারকে ঘোরালো করবে না। তুমি তার সব কাজেই দোষ দেখতে পাও, তাকে পছন্দ করো না বলে। তবে তোমাকেও দোষ দিই না, লোকটা তেমন মিশুক নয়। সীমানায় বেড়া লাগিয়ে ভালোই করেছে। যায় একটা কুত্তা পোষে, কখন কাকে কামড়ে দিয়ে বিপদ বাঁধাবে। আবার শোনা গেল বিস্ফোরণের শব্দ। মিসেস ফিল্টার, কিশোর বলল, সত্যি কিছু নেই তো খনিতে? মানে কাজের কাজ কিছু করছে না তো? জোরে মাথা নাড়লেন মিসেস ফিল্টার। ডেথ ট্র্যাপ মাইন শেষ, মরা। 40 বছর আগেই ফুরিয়ে গেছে রূপা। তোমরা হয়তো জানো, খনি বন্ধ হয়ে যাওয়ার পর অনেক দিন খুব দুঃসময় গিয়েছিল আমাদের। এখান থেকে চলেই যেতে হলো শেষে বাধ্য হয়ে। এখানে সামান্যতম সম্ভাবনা থাকলে যেতাম ভাবছ? তারপর রিসার্চ মারা গেল, সেও 22 বছর আগের ঘটনা। তার বিমার টাকা সব তুলে ফিনিক্সে একটা দোকান দিলাম। ইন্ডিয়ানদের কাছে মোকাসিন আর গহনা বিক্রি করতাম।
কিছু ব্যবসার কিন্তু ব্যবসার কিছুই বুঝি না, খোয়ালাম সব। দোকান টোকান বেচে দিয়ে আবার ফিরে আসতে হলো যেখান থেকে গিয়েছিলাম সেখানে। টেনে টুনে চলছি কোনো মতে এখন। ঘৃণা ফুটল চোখে, বোধহয় নিজের উপরই। হঠাৎ করেই কোমল হলো তার দৃষ্টি। তবে এখানে আসার জন্যে ছটফট করছিলাম আমি। যেখানে জন্মেছি, অনেকগুলো সুখের বছর কাটিয়েছি, সেখানে জীবনের বাকি দিনগুলো কাটানোর ইচ্ছে কার না হয়। ম্যাক আর্থারও বোধহয় তাই চায়। তার ছেলেবেলা দেখেছি, নোংরা ললিপপ চুষত, রঙিন লালা লেগে থাকতো সারা মুখে। তখনও অদ্ভুত কিছু ছিল ছেলেটার মধ্যে, কি ঠিক মনে করতে পারছি না। কিন্তু সত্যি যদি কিছু পাওয়ার আশা করে থাকে ম্যাকআর্থার, কোনো লাভ হবে না, এটা তো ঠিক, বলল কিশোর। তা ঠিক, কিচ্ছু নেই আর ওই খনিতে। রূপা নেই, কিন্তু যদি স্বর্ণ থাকে, দুটো ধাতু অনেক সময় পাশাপাশি থাকে, কিন্তু ডেট ট্র্যাপ মাইনে নেই। তামা না, শুধু রূপা ছিল, শেষ হয়ে গেছে। পুরানো দিনের চিঠি মনে করেই বোধহয় বিষণ্ণ ভঙ্গিতে মাথা নাড়লেন মিসেস ফিল্টার। সব শেষ। এককালে কি শহরই না ছিল টুইন লেকস, কি আরামেই না ছিলাম আমরা। আবার যদি অলৌকিক কিছু ঘটত, সত্যি সত্যি কিছু পাওয়া যেত খনিটাতে, বুড়ো বয়সে আবার হয়তো সুখের মুখ দেখতে পারতাম। কিন্তু তা তো হবার নয়। যাকে, এসো, আমার ছোটোখাটো জমিদারি দেখাই তোমাদের। কথাগুলো তিক্ত শোনালো। ছেলেদেরকে নিয়ে বাইরে বেরোলেন মিসেস ফিল্টার। এখানে আসার পর ভেবেছিলাম দরজায় তালা লাগানোর ব্যবস্থা করব, বললেন তিনি। কিন্তু পরে দেখলাম কোনো দরকার নেই। জেনা লাশটা দেখার পর অবশ্য অবস্থা অন্যরকম হয়েছে। এখন অচেনা লোক আসছে। হ্যাঁ জিনা, ভালো কথা। তোমার চাচার ছুরি পাওয়া গেছে? না, নিয়ে গেলে আর কি পাবে হয়তো কেউ একদিন পাহাড়ের ওদিকে মরছে টরছে পড়া অবস্থায়। হাঁটতে হাঁটতে বাড়ির উত্তর ধারে পুরনো একটা ঘরের কাছে চলে এলেন মিসেস ফিল্টার। বললেন, মেলানোর ঘর ছিল এটা। খনির পেমাস্টার ছিল সে। দরজায় ঠেলা দিলেন মিসেস ফিল্টার। মৃদু ক্যাচকোচ প্রতিবাদ জানিয়ে খুলে গেল দরজা। সবাইকে নিয়ে ভিতরে ঢুকলেন। দীর্ঘদিনের অব্যবহৃত আসবাবপত্র, দেয়ালের প্লাস্টার খসা, আলমারির দরজা ভেঙে খুলে ঝুলে রয়েছে। ভেতরে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, কিছু ভাঙাচোরা, কিছু মোটামুটি ভালো। অনেকেই অনেক কিছু ফেলে গেছে, বললেন মিসেস ফিল্টার। নেয়ার দরকারই মনে করেনি, বোঝা মনে করে ফেলে গেছে। বাড়িগুলো খালি ফেলে রেখেছেন কেন? জিনা জিজ্ঞেস করলো। তো কি করব, ভাড়া দিয়ে দিলেই পারেন। অনেক ঝামেলা আছে অবশ্য, পরিষ্কার পরিচ্ছন্ন করা। তা না হয় করলাম, কিন্তু ভাড়া নেবে কে? লোক কোথায়? ঘুরে ফিরে দেখছে ছেলেরা। বালি উঠছে। বদ্ধ ঘরের পুরানো ভ্যাপসা গন্ধে বাতাস ভারী। জায়গায় জায়গায় ছাতের প্লাস্টার খসে পড়েছে। বৃষ্টির পানি চুইয়ে পড়ে আরও বেশি করে নষ্ট হয়েছে ওসব জায়গা। মুসার ভয় হলো, গায়ের উপরই না ধসে পড়ে। মরচে ধরা একটা স্টোভের কাছে এক গাদা খবরের কাগজ স্তূপ হয়ে আছে, বলতে হয়ে গেছে পুরানো হতে হতে। কাগজের স্তূপের পাশে গিয়ে বসে পড়ল রবিন। উল্টে দেখলো দু একটা। মিসেস ফিল্টারকে জিজ্ঞেস করলো, আপনি যখন জায়গাটা কেনেন তার আগে থেকেই ছিল? মানে 5 বছর আগে যখন এলেন? বোধহয় ছিল, মনে করার চেষ্টা করলেন মিসেস ফিল্টার। হ্যাঁ ছিলই, নইলে পরে আসবে কোত্থেকে? আমি তো রাখিনি। ইন্টারেস্টিং। গালে আঙুল রাখলো রবিন। আমি নিতে পারি এগুলো? এই বস্তা পচা পুরানো খবরের কাগজ দিয়ে কি করবে? গরু কোসকালেন মিসেস ফিল্টার। ও খবরের কাগজের পোকা, এসে বলল জিনা। পুরানো কাগজ জোগাড় করা হবে। কত রকম পাগলই তো আছে দুনিয়ায়। লাশটা পাওয়ার পর দি টুইন লেকসের
অফিসে গিয়েছিলাম আমরা, জানার চেষ্টা করেছি কেন এসেছিল বার্ড হিলারি, কি করছিল, অনেক কিছুই জেনেছি। কিন্তু বারবার জিনার দিকে তাকিয়ে চোখ টিপছে কিশোর, কিছু না বলার ইঙ্গিত করছে, কিন্তু দেখছেই না জিনা। রবিন বুঝলো ব্যাপারটা, তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, আমার বাবা খবরের কাগজের লোক, পুরানো কাগজের প্রতি ভীষণ আগ্রহ, সেজন্যই নিতে চাইছি। নেব? কিছুটা বিস্মিত মনে হলো মিসেস ফিল্টারকে। নাও, নিয়ে যাও। সাবধানে, যেন না ছেড়ে এমনিভাবে সাজিয়ে কাগজের গাদা তুলে নিল রবিন। ঘর থেকে বেরিয়ে এলো সবাই। বাইরে পরন্ত বিকেলের সোনালি রোদ। কিছু খাবে তোমরা? জিজ্ঞেস করলেন মিসেস ফিল্টার। ঠান্ডা কিছু? মুসার আপত্তি নেই, এসে বলল জিনা। চলো, কমলার শরবত আছে। মিসেস ফিল্টারের ছোট রান্নাঘরে আবার ফিরে এলো ওরা। ফ্রিজ খুললেন মহিলা, কিন্তু কমলার রসের বোতল নেই। তাই খোঁজা হলো, তাক খোঁজা হলো, আলমারি খোঁজা হলো, কিন্তু কোথাও নেই। আরে গেল কই? মহিলা তো অবাক। 2 বোতল ছিল, আমি তো আজ খাইনি। তাহলে? সব কিছুই খুঁটিয়ে দেখা কিশোরের স্বভাব। মুদি দোকান থেকে সদ্য আনা জিনিসগুলো যেখানে সাজিয়ে রাখা হয়েছে, সে তাকে দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সে। বলল, রুটিও একটা কম, আর 1 টিন মাছ আপনি তখন রেখেছিলেন দেখেছি। কিশোরের দিকে এমন দৃষ্টিতে তাকালেন মহিলা, যেন কথা বুঝতে পারছেন না। তাকে দিকে এক নজর চেয়ে দৌড়ে গেলেন দরজার দিকে। বাইরে তাকালেন, যেন দেখতে পাবেন তার খাবারগুলো হাতে নিয়ে দ্রুত হেঁটে চলে যাচ্ছে কোনো লোক। খবরের কাগজের গাদা নামিয়ে রাখলো রবিন। রান্নাঘরের সিঙ্ক থেকে তুলে আনলো একটা পোড়া সিগারেটের টুকরো। মিসেস ফিল্টার, আপনি নিশ্চয় সিগারেট খান না? রবিনের হাতের দিকে চেয়ে রইলেন মিসেস ফিল্টার। চেঁচিয়ে উঠলেন হঠাৎ, কিছুই তো বুঝতে পারছি না, এ কার কাজ? কার এত খিদে পেয়েছে? আমার কাছে চাইলেই পারত, চুরি করলো কেন? শুধু খাবারই না, মুসা বলল, হয়তো আরও এমন কিছু দরকার হয়েছে তার, যেটা চাইলে দিতেন না আপনি। আসুন না, খুঁজে দেখি। এমনও হতে পারে চোর এখনো বাড়িতেই লুকিয়ে আছে। রান্নাঘর থেকে বেরিয়ে এলো সবাই। প্রতিটি ঘর, আলমারি, বিছানার তলা খুঁজে দেখলো, চোর নেই। তেমন মূল্যবান কিছু নেই আমার চোরে নেয়ার মতো, বললেন মিসেস ফিল্টার। আর কিছু খোয়া যায়নি। শেষ পর্যন্ত তালা আপনাকে লাগাতেই হচ্ছে মিসেস ফিল্টার, বলল কিশোর। এখন থেকে বাইরে বেরোলে তালা লাগিয়ে বেরোবেন। কিন্তু টুইন লেগসে কেউ তালা লাগায় না, করুণ কণ্ঠে বললেন মহিলা। আগে অচেনা কেউ ছিল না, এখন অনেকেই আসা যাওয়া করছে। কে ভালো কে খারাপ কি করে বুঝবেন? এই তো খাবার চুরি করে নিয়ে গেল। একবার যখন করেছে, খিদে পেলে আবারও আসতে পারে। হুঁশিয়ার থাকা ভালো না?